নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ইয়া মাবুদ, ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার, তুমি কত মানুষকে দুনিয়া থেকে নিয়ে যাচ্ছ, আমার ভাবিকে তোমার চোখে পড়ে না? ফাহাদ দুবাই শিপ করছে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফাহাদ আপনি মীরাগাড়ি দুবাই শিপ করছে। ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি, আর এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয় সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। ফুফা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? ফুফা আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা রইল সবার জন্য। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। এটা আমাদেরই গল্প। নাটকের ৩৪তম পর্ব শেষ হয়েছে এক অদ্ভুত অস্থিরতার মধ্যে, কিন্তু ৩৫তম পর্বে শুরু হতে যাচ্ছে ধ্বংস, প্রতিশোধ আর হৃদয় ভাঙার এক ঝড়ো অধ্যায়। এই পর্বে সম্পর্কের মুখোশ খুলে যাবে, বিশ্বাস ভেঙে চুরমার হবে। বন্ধুরা, পরিস্থিতি এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্র এক একটা মোড়ে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, ফাহাদ কি সত্যি সবার চোখে ধুলো দিয়ে দুবাই পালিয়ে যেতে পারবে, নাকি এবার তার হিসাব চুকাতেই হবে? ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্টই আমাদের জন্য নতুন কন্টেন্ট তৈরির প্রেরণা হিসাবে কাজ করে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও। একদিকে সামিরের জীবনে অস্থিরতা চরমে, কাজের চাপে, মানসিক অশান্তিতে আর নিজের হতাশার কারণে সে মেহেরিনের সাথে এমন আচরণ করে বসে যা করা উচিত ছিল না। কথার আঘাত অনেক সময় হাতের আঘাতের থেকেও বেশি গভীর হয়। অপমান আর অবহেলায় ভেঙে পড়ে মেহেরিন। শেষ পর্যন্ত রাগে অভিমানে সে বাবার বাড়িতে ফিরে যায়। যে সংসার দুজনের স্বপ্নে গড়া ছিল সেটাই এখন দূরত্বের দেয়ালে আটকে গেছে। প্রশ্ন হচ্ছে, সামির কি বুঝতে পারবে তার ভুল, নাকি এই দূরত্বই হয়ে যাবে চূড়ান্ত বিচ্ছেদ? অন্যদিকে সায়রার জীবনে বিস্ফোরণ ঘটে গেছে। একের পর এক প্রমাণ হাতে পেয়ে সে জেনে গেছে ফাহাদের প্রতারণা, মীরার সাথে গোপন সম্পর্ক আর অর্থনৈতিক কেলেঙ্কারি সবকিছু। এবার সে আর চুপ নেই, কান্না নয়, দুর্বলতা নয়, সে নিয়েছে সিদ্ধান্ত, ডিভোর্স। শুধু আবেগে নয়, ভেবে চিনতে, এমনকি বাবার কাছ থেকেও অনুমতি নিয়েছে। এই সিদ্ধান্তে বোঝা যায় সায়রা এবার আর প্রতারিত স্ত্রী নয়, সে নিজের সম্মানের জন্য লড়তে প্রস্তুত একজন শক্ত নারী। কিন্তু গল্পের সবচেয়ে বড় বোমাটা এখানেই। ফাহাদ যে দুবাইয়ের কোম্পানিতে কোটি টাকার বিনিয়োগ করেছে সেটাই নাকি ভুয়া। পুরোটা ছিল সাজানো প্রতারণা। কাগজপত্র, চুক্তি, প্রেজেন্টেশন সবই ছিল ফাঁদ। অর্থাৎ ফাহাদ শুধু সম্পর্কেই নয়, টাকাতেও প্রতারিত হয়েছে। এখন প্রশ্ন হলো, সে কি সত্যি দুবাই পালিয়ে গিয়ে সব ঠিক করতে পারবে, নাকি সেখানে গিয়েই বুঝবে সে নিজেই এক বিষাদ চক্রের শিকার? এখন গল্প দাঁড়িয়েছে তিনটি বড় সংঘর্ষের সামনে। সামির বনাম নিজের ভুল, সায়রা বনাম বিশ্বাসঘাতকতা, ফাহাদ বনাম তার লোভ ও প্রতারণার ফল। সামির যদি সময়মতো মেহেরিনকে ফিরিয়ে আনতে না পারে, তবে হয়তো সে হারাবে তার জীবনের সবচেয়ে বড় সমর্থনকে। সায়রা যদি আইনি পথে এগোয়, ফাহাদের জন্য সামনে অপেক্ষা করছে জেল, মানহানি আর সামাজিক পতন। আর দুবাইয়ের ভুয়া কোম্পানির রহস্য যদি পুরোপুরি ফাঁস হয়, তবে ফাহাদের পালানোর পথও বন্ধ হয়ে যেতে পারে। সব মিলিয়ে সামনে আসছে এক বিস্ফোরক পর্ব, ভালোবাসা, প্রতিশোধ, প্রতারণা আর আত্মসমালোচনার লড়াই। এবার সত্যিই দেখা যাবে কে বাঁচবে সম্মান নিয়ে, কে হারাবে সব, আর কে শিখবে সবচেয়ে কঠিন শিক্ষা। বন্ধুরা, আপনারা কি মনে করেন ফাহাদ পালাতে পারবে, নাকি এবার ধরা পড়বে? সামির কি মেহেরিনকে ফিরিয়ে আনতে পারবে, আর সায়রার সিদ্ধান্ত কি সঠিক? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান, কারণ গল্প যতটা তাদের ঠিক ততটাই আমাদের। যাই হোক, এখন আপনারা আমার লেখা এটা আমাদেরই গল্প শিরোনামের একটি স্টোরি শুনবেন।
পুরনো তিনতলা বাড়িটায় অদ্ভুত এক নীরবতা। পরিবারের ভেতরে দূরত্ব যেন চোখে দেখা যায়। সম্পত্তি, কাগজপত্র আর ভুল বুঝাবুঝির ঝড়ে দুই ভাই সামির ও ফাহাদ দুজনেই ক্লান্ত। হঠাৎ বাবার মুখে সত্য প্রকাশ পায়। বাড়ি অনেক আগেই দুই ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, তবে শর্ত ছিল একসাথে থাকার। এই কথা শুনে সবাই স্তব্ধ। ঠিক তখনই নতুন বিপদ, ব্যাংকের নোটিশ। সামিরের গোপন ঋণের বিষয়টি সামনে আসে। সম্পর্ক জোড়া লাগার আগেই নতুন ঝড় শুরু হয়। শেষ দৃশ্যে দেখা যায় এক অচেনা আতঙ্ক সামিরের চোখে। সামির অস্বীকার করে বন্ধু রিয়াদের সাথে ব্যবসা শুরু করে ব্যাংক লোন নিয়েছিল, কিন্তু ব্যবসা ভেঙতে যায় আর ঋণের কিস্তি বাকি পড়ে। সায়রা নিজেকে প্রতারিত মনে করে। তার অভিযোগ, স্বামী তাকে বিশ্বাস করেনি। ফাহাদ এগিয়ে এসে ভাইকে সাহস দেয়। বাবা কঠিন শর্ত দেন, এখন থেকে কোনো গোপন সিদ্ধান্ত নয়। হঠাৎ রিয়াদ ভিড়ে আসে। দাবি করে সে টাকা নিয়ে পালায়নি, বরং তাকে ফাঁসালো হয়েছে। রাতে দেখা যায় সায়রা গোপনে ফোনে কারো সাথে কথা বলছে। তার কণ্ঠে ভয়। রিয়াদ জানায় ব্যবসার আসল অর্থ আত্মসাৎ করেছে তৃতীয় এক ব্যক্তি, যার সাথে সামিরের খুব কাছের কারো যোগাযোগ ছিল। পরিবারের মধ্যে সন্দেহ বাড়ে। সায়রা অস্বস্তিতে থাকে। ফাহাদ চুপচাপ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। এক রাতে ফাহাদ দেখতে পায় সায়রা কারো সাথে দেখা করতে বাইরে যাচ্ছে। দূর থেকে অনুসরণ করে সে। অন্ধকার গলিতে সায়রা এক লোকের হাতে কিছু কাগজ তুলে দেয়। লোকটি বলে, সব ঠিকঠাক হয়ে যাবে, শুধু কাউকে কিছু বলো না। ফাহাদ স্তব্ধ। পরদিন ফাহাদ সরাসরি সায়রাকে প্রশ্ন করে। সায়রা কান্নায় ভেঙে পড়ে। সে স্বীকার করে রিয়াদের এক আত্মীয় তাকে ব্ল্যাকমেইল করছিল। পুরনো একটি ভুলের কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেছিল। স্বামীরকে রক্ষা করতেই সে চুপ ছিল। এই কথা শুনে স্বামীর ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার সন্দেহ সম্পর্ককে দূরে ঠেলে দিয়েছে। রিয়াদ প্রমাণ দেয় ব্যাংকের টাকা আসলে অন্য অ্যাকাউন্টে গেছে। সবাই মিলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষে পরিবার একসাথে বসে। একদিন একই টেবিলে হাসি। সামির ও ফাহাদ একসাথে ছোট পরিসরে নতুন ব্যবসা শুরু করে। এইবার কোনো গোপনীয়তা নেই, সব সিদ্ধান্ত আলোচনায়। সায়ারা ও মেহরিন ধীরে ধীরে কাছাকাছি আসে। বাড়িতে আবার প্রাণ ফিরে আসে। হাসান সাহেব বলেন, সম্পর্কে ভাঙন আসতেই পারে, কিন্তু মেরামত করার ইচ্ছা থাকলে পরিবার টিকে যায়। তবে সুখ দীর্ঘস্থায়ী হয় না। একদিন ব্যাংক থেকে ফোন, মামলা শুনানি এগিয়ে আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। নতুন টেনশন শুরু। পালিয়ে যাওয়া সেই ব্যক্তি হঠাৎ ফাহাদকে ফোন করে। সে জানায় সব কিছুর পেছনে আরেকজন বড় মাথা আছে। ফাহাদ সন্দেহ করে, এটা কি শুধু ব্যবসায় ষড়যন্ত্র, নাকি পুরনো পারিবারিক শত্রুতা? তদন্ত করতে গিয়ে জানা যায় বছর 10 আগে হাসান সাহেবের এক পুরনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি বড় ক্ষতির সম্মুখে পড়েছিলেন। পরিবারের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা কি তখন থেকেই? শেষে দেখা যায় এক অন্ধকার কক্ষে কেউ ফাইল উল্টাচ্ছে। দেয়ালে পুরো পরিবারের ছবি। অজানা শত্রুর উপস্থিতি স্পষ্ট। অবশেষে সত্য প্রকাশ পায়। হাসান সাহেবের সেই পুরনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী পুরো ষড়যন্ত্রের নৈপথ্যে। তিনি রিয়াদের কোম্পানিকে ব্যবহার করে স্বামীরকে ফাঁদে ফেলে। পরিবার একসাথে আইনি পদক্ষেপ নেয়। প্রমাণ জমা পড়ে। অভিযুক্ত হয় গ্রেপ্তার। কোর্টের দায়রে স্বামীরের বাবা তাকিয়ে বলে, আজ বুঝলাম পরিবার মানে শুধু একসাথে থাকা না, একে অপরের জন্য লড়াই করা। সায়রা ও মেহরিন হাত ধরে দাঁড়িয়ে। ফাহাদ হাসে। বড় ঝড় থামলেও আকাশে দাগ থাকে, কিন্তু সেই দাগই আমাদের শক্ত করে ধরতে হবে। শেষ দৃশ্যে পুরো পরিবার ছাদের ওপর। সূর্যাস্ত। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। ভয়েস ওভার। ভুল, সন্দেহ, কষ্ট সবকিছু মিলিয়েই তো জীবন। যতদিন ভালোবাসা আছে ততদিন গল্প চলবে। এটা আমাদেরই গল্প। আপনি চাইলে এখন আমি 41 থেকে 45 পর্ব লিখে দিতে পারি, যেখানে নতুন প্রজন্ম, নতুন স্বপ্ন আর অন্য এক আবেগঘন অধ্যায় শুরু হবে। দাও নিচে এটা আমাদেরই গল্প নাটকের 41 থেকে 45 নম্বর পর্ব ধারাবাহিকভাবে দেওয়া হলো, স্টোরি টেলিং ফরম্যাটে। ঝড় কেটে গেছে। আদালতের ঝামেলা শেষ। বাড়িতে আবার স্বাভাবিক ছন্দ ফিরছে। সামির ও ফাহাদের যৌথ ব্যবসা ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে। ছোট অফিস, সীমিত পুঁজি, কিন্তু এবার বিশ্বাসের ঘাটতি নেই। এক সন্ধ্যায় মেহরিন সবাইকে ডাইনিং টেবিলে ডাকে। লজ্জামাখা মুখে জানায় সে মা হতে চলেছে। ঘরে আনন্দের বিস্ফোরণ। হাসান সাহেবের চোখ ভিজে ওঠে। রৌশনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
কিন্তু সায়রা চুপচাপ। তার মুখে হাসি থাকলেও ভেতরে অদ্ভুত শূন্যতা। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে প্রশ্ন করে, আমার জীবনে কি কখনো এমন সুখ আসবে? মেহরিনের প্রেগন্যান্সির খবর ঘিরে বাড়িতে ব্যস্ততা। ডাক্তার দেখানো, খাবারের তালিকা, বিশ্রাম, সবাই খেয়াল রাখছে। সায়রা ধীরে ধীরে দূরে সরে যায়। একদিন মেহরিন তাকে জড়িয়ে ধরে বলে, আপু, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। সায়রার চোখ ভেজে ওঠে। সে স্বীকার করে, ডাক্তারের রিপোর্টে বলা হয়েছে তার মা হওয়ার সম্ভাবনা খুবই কম। স্বামীর এই সত্যটা জানত না। সত্য জানার পর স্বামীর স্তব্ধ হয়ে যায়। সে সায়রার হাত ধরে বলে, সন্তান থাকলেই পরিবার পূর্ণ হয় না, তুমি থাকলেই আমার জীবন পূর্ণ। এই সংলাপ সায়রার ভাঙা মন জোড়া লাগাতে শুরু করে। সময় এগিয়ে যায়। হাসপাতালের করিডোরে উদ্বিগ্ন অপেক্ষা। অবশেষে ডাক্তার বের হয়ে হাসি মুখে জানায়, মেহরিন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। পুরো পরিবার আনন্দ ভাসে। নাম রাখা হয় আনিকা। সায়রা ছোট্ট আনিকাকে কোলে নিয়ে অঝরে কাঁদে। তার ভেতরের মাতৃত্ব জেগে ওঠে। রাতে সে স্বামীরকে বলে, আমরা কি আনিকাকে নিজেদের সন্তানের মতো বড় করতে পারি? স্বামীর মৃদু হেসে বলে, সে তো আমাদেরই রক্তের অংশ। বাড়িতে নতুন প্রাণ, নতুন হাসি। আনিকার জন্মের পর ব্যবসায় স্বামীরের সময় কমে যায়। ফাহাদ একাই অফিস সামলাতে থাকে। একদিন হিসাবের ছোট ভুল নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। পুরনো ক্ষত যেন আবার উকি দেয়। হাসান সাহেব ডেকে বলেন, ব্যবসা লাভ লোকসানের খেলা, কিন্তু সম্পর্ক হারালে সব হারাবে। দুই ভাই আবারও উপলব্ধি করে তাদের শক্তি হল ঐক্যে। এদিকে সায়রা একটি সিদ্ধান্ত নেয়। সে 3খানা থেকে একটি শিশুকে দত্তক নিতে চায়। পরিবার প্রথমে অবাক হলেও ধীরে ধীরে রাজি হয়। শেষ দৃশ্যে একটি ছোট ছেলেকে কোলে নিয়ে সায়রার মুখে বহুদিন পর হাসি। পরিপূর্ণ দত্তক নেওয়া শিশুটির নাম রাখা হয় আরিয়ান। আনিকা আরিয়ান একসাথে বড় হতে থাকে। বাড়িতে এখন দুটো শিশুর হাসি। সামির ও ফাহাদ বুঝতে পারে তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন টাকা নয়, এই ঐক্য। এক সন্ধ্যায় ছাদে পুরো পরিবার একসাথে বসে। আকাশের চাঁদ পরিপূর্ণ। রওশনারা বলেন, এই বাড়ি অনেক ঝড় দেখেছে, কিন্তু ভালোবাসা থাকলে কোনো ঝড় স্থায়ী হয় না। ক্যামেরা ধীরে ধীরে সরে যায়। দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে। সামনে তাদের সন্তানরা খেলছে। ভয়েস ওভার। পরিবার মানে রক্তের সম্পর্ক নয়, শুধু বিশ্বাস, ত্যাগ আর ভালোবাসার বন্ধনই তাকে পূর্ণতা দেয়। ঝড় আসবে, কষ্ট আসবে, তবুও থামবে না তাদের গল্প, কারণ এটা শুধু একটি নাটক নয়, এটা আমাদেরই গল্প। 10 বছর পর বাড়ির পরিবেশ বদলে গেছে। আনিকা এখন স্কুলে যায়, আরিয়ানও নার্সারিতে ভর্তি হয়েছে। দুই শিশুর হাসি খেলায় বাড়ি মুখর। সামির ও ফাহাদের ব্যবসা এখন বেশ ভালো অবস্থায়। তারা শহরে নতুন একটি অফিস নিয়েছে, কিন্তু সাফল্যের সাথে সাথে ব্যস্ততাও বেড়েছে। একদিন স্কুল থেকে ফোন আসে, আনিকা ক্লাসে এক বন্ধুর সাথে মারামারি করেছে। মেহরিন অবাক। বাড়িতে এনে জিজ্ঞেস করলে আনিকা বলে, ওরা বলছে আরিয়ান আমার আসল ভাই না। ঘরে নীরবতা নেমে আসে। সায়রা ধীরে এসে আনিকাকে জড়িয়ে ধরে। ভাই রক্তে হয় না, ভালোবাসায় হয়। এই ঘটনা পরিবারকে আবার ভাবতে বাধ্য করে। বাইরে সমাজের সামনে তারা কিভাবে দাঁড়াবে? স্কুলে গুজব সরাতে শুরু করে, আরিয়ান দত্তক নেওয়া একজন। অভিভাবক কটূক্তি করে। ফাহাদ ক্ষুব্ধ হয়ে স্কুলে যায়, কিন্তু সামির শান্তভাবে বলে, আমাদের শক্তি রাগে না, আচরণে। বাড়িতে সিদ্ধান্ত হয় আরিয়ানের কাছে সত্য গোপন রাখা হবে না। সঠিক বয়সে তাকে জানানো হবে তার পরিচয়। রাতে সায়রা একা বসে পুরনো দিন মনে করেছিল। যেদিন সে আরিয়ানকে প্রথম কোলে নিয়েছিল, তার চোখে ভয়। যদি একদিন সে আমাকে মা না ডাকে? হঠাৎ একদিন এক নারী বাড়িতে আসে। সে দাবি করে সে আরিয়ানের জৈবিক মা। সবাই অবাক। নারীটি জানায়, পরিস্থিতির চাপে সে সন্তানকে তিক্খানায় দিতে বাধ্য হয়েছিল। এখন সে তাকে ফিরে পেতে চায়। সায়রার পৃথিবী ভেঙে পড়ে। স্বামীর দৃঢ় কণ্ঠে বলে, আইনগতভাবে আরিয়ান আমাদের সন্তান, কিন্তু আইনের বাইরে আছে আবেগ। আরিয়ান কৌতূহলী হয়ে মহিলার দিকে তাকায়। আপনি কে? মহিলার চোখে জল। পর্ব 50। সিদ্ধান্তের মুখোমুখি। পরিবার বৈঠকে বসে। হাসান সাহেব বলেন, সন্তানকে জোর করে রাখা যায় না, তার ভালোই আগে ভাবতে হবে। সায়রা ভেঙে পড়ে, আমি আবার শূন্য হতে পারব না। অবশেষে সিদ্ধান্ত হয় মহিলাকে নিয়মিত দেখা করার সুযোগ দেওয়া হবে, কিন্তু আরিয়ান থাকবে এই বাড়িতেই। এক আবেগঘন দৃশ্যে আরিয়ান নিজেই বলে, আমার 2 মা থাকতে পারে না। ঘরে কান্নায় হাসি মিশে যায়। নারীটি ধীরে বলে, তুমি যেখানে সুখী সেখানে থাকো। সময় আবার এগায়। আরিয়ান 2 মায়ের ভালোবাসা পায়।
আনিকা স্কুলে বন্ধুর সামনে গর্ব করে বলে, আমার ভাই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছেলে, যার 2 মা আছে। ব্যবসায় নতুন সুযোগ আসে, বিদেশি কোম্পানির সাথে চুক্তি। 2 ভাই আবার নতুন স্বপ্ন দেখে। ছাদে দাঁড়িয়ে হাসান সাহেব বলেন, এই বাড়িটি শিখেছে রক্তের সম্পর্ক ভাঙতে পারে, কিন্তু হৃদয় সম্পর্ক ভাঙতে পারে না। শেষ দৃশ্যে পুরো পরিবার একসাথে ছবি তুলছে। ক্যামেরার ফ্ল্যাশ, ভয়েস ওভার। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তাহলে গল্প থামে না, কারণ এটা শুধু একটি নাটক নয়, এটা আমাদেরই গল্প। 10 বছর পর আনিকা এখন কলেজে পড়ে, আত্মবিশ্বাসী ও মেধাবী। আরিয়ান স্কুলের শেষ বর্ষে, শান্ত, সংবেদনশীল। দুজনের সম্পর্ক বন্ধুর মতো, কিন্তু বয়সের সাথে সাথে প্রশ্ন বাড়ছে। সে মেয়েকে ডেকে বলে, ভালোবাসা সুন্দর, কিন্তু সম্মান না থাকলে তা টেকে না। এদিকে আরিয়ান চুপচাপ নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। সে চায় সমাজকর্মী হতে, এতিম শিশুদের জন্য কাজ করতে। হঠাৎ আরিয়ানের জৈবিক মা অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে আরিয়ান তাকে দেখতে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই নারী বলে, আমি ভুল করেছি, কিন্তু তোমাকে কখনো ভুলিনি। আরিয়ানের চোখ ভেজে ওঠে। সে প্রথমবার তাকে মা বলে ডাকে। বাড়িতে ফিরে এসে সায়রাকে জড়িয়ে ধরে, তুমি আমাকে মানুষ করেছ, তোমরা দুজনেই আমার মা। এই মুহূর্তে সায়রার দীর্ঘদিনের ভয় ভেঙে যায়। রিহানের পরিবার আনিকার পরিবারের অতীত নিয়ে প্রশ্ন তোলে। দত্তক সন্তান, ব্যবসায়ের ঝড় সব তুলে ধরে। আনিকা দৃঢ়ভাবে বলে, আমার পরিবার নিখুঁত না, কিন্তু সত্যিকারের রিহান দ্বিধায় পড়ে। সে কি সমাজের চাপে নতি স্বীকার করবে, নাকি আনিকার পাশে দাঁড়াবে? অন্যদিকে সামির ও ফাহাদের ব্যবসায় বড় প্রস্তাব আসে, বিদেশি শাখা খোলার। কিন্তু এতে পরিবারকে ভাগ হয়ে যেতে থাকতে হবে। 2 ভাই আবার জীবনের মোড়ে পরিবারের ছাদে বসে। হাসান সাহেব বয়সে নয়ে পড়েছেন, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। ব্যবসা, সম্পদ সবাই সময়ের সাথে বদলায়, কিন্তু তোমরা যদি একসাথে থাকো, সেটাই তোমার উত্তরাধিকার। রিহান সবার সামনে বলে, আমি আনিকার পাশে আছি। পরিবার মানে সম্মান। আনিকা হাসে। আরিয়ান ঘোষণা দেয়, সে একটি ফাউন্ডেশন গড়বে, নাম দেবে রওশন আলো, তার 2 মায়ের নামে। প্রতিটি গল্পের অধ্যায় শেখায়, ভুল থেকে শিক্ষা, কষ্ট থেকে শক্তি, আর ভালোবাসা থেকে উত্তরাধিকার তৈরি হয়। এটা শুধু তাদের গল্প নয়, এটি আমাদেরই গল্প। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তীর্থের কাক হয়ে যারা অপেক্ষা করছিলেন এটা আমাদের এই গল্প নাটকের 34 নম্বর পর্বের জন্য, অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কারণ খুব শীঘ্রই রিলিজ পাবে এটা আমাদের এই গল্প নাটকের 34 নম্বর পর্ব। এটা আমাদের এই গল্প নাটকের 34 নম্বর পর্বটি আপনারা আগামী বৃহস্পতিবার দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। যাই হোক, এখন আপনারা আমার লেখা এটা আমাদেরই গল্প শিরোনামের একটি স্টোরি শুনবেন। পুরনো 3তলা বাড়িটায় অদ্ভুত এক নীরবতা। পরিবারের ভেতরের দূরত্ব যেন চোখে দেখা যায়। সম্পত্তি, কাগজপত্র আর ভুল বোঝাবুঝির ঝড়ে 2 ভাই সামির ও ফাহাদ দুজনেই ক্লান্ত। হঠাৎ বাবার মুখে সত্য প্রকাশ পায়। বাড়ি অনেক আগেই 2 ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, তবে শর্ত ছিল একসাথে থাকার। এই কথা শুনে সবাই স্তব্ধ। ঠিক তখনই নতুন বিপদ, ব্যাংকের নোটিশ। সামিরের গোপন ঋণের বিষয়টি সামনে আসে। সম্পর্ক জোড়া লাগার আগেই নতুন ঝড় শুরু হয়। শেষ দৃশ্যে দেখা যায় এক অচেনা আতঙ্ক সামিরের চোখে। সামির অস্বীকার করে, বন্ধু রিয়াদের সাথে ব্যবসা শুরু করে ব্যাংক লোন নিয়েছিল, কিন্তু ব্যবসা ভেস্পে যায় আর ঋণের কিস্তি বাকি পড়ে। সায়রা নিজেকে প্রতারিত মনে করে। তার অভিযোগ, স্বামী তাকে বিশ্বাস করেনি। ফাহাদ এগিয়ে এসে ভাইকে সাহস দেয়। বাবা কঠিন শর্ত দেন, এখন থেকে কোনো গোপন সিদ্ধান্ত নয়। হঠাৎ রিয়াদ ফিরে আসে। দাবি সে টাকা নিয়ে পালায়নি, বরং তাকে ফাঁসানো হয়েছে। রাতে দেখা যায় সায়রা গোপনে ফোনে কারো সাথে কথা বলছে, তার কণ্ঠে ভয়। রিয়াদ জানায়, ব্যবসার আসল অর্থ আত্মসাৎ করেছে তৃতীয় এক ব্যক্তি, যার সাথে সামিরের খুব কাছের কারো যোগাযোগ ছিল। পরিবারের মধ্যে সন্দেহ বাড়ে। সায়রা অস্বস্তিতে থাকে। ফাহাদ চুপচাপ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। এক রাতে ফাহাদ দেখতে পায় সায়রা কারো সাথে দেখা করতে বাইরে যাচ্ছে। দূর থেকে অনুসরণ করে সে। অন্ধকার গলিতে সায়রা এক লোকের হাতে কিছু কাগজ তুলে দেয়। লোকটি বলে, সব ঠিকঠাক হয়ে যাবে, শুধু কাউকে কিছু বলো না। ফাহাদ স্তব্ধ। পরদিন ফাহাদ সরাসরি সায়রাকে প্রশ্ন করে। সায়রা কান্নায় ভেঙে পড়ে। সে স্বীকার করে, রিয়াদের এক আত্মীয় তাকে ব্ল্যাকমেইল করছিল।
পুরনো একটি ভুলের কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেছিল। সামিরকে রক্ষা করতেই সে চুপ ছিল। এই কথা শুনে সামির ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার সন্দেহ সম্পর্ককে দূরে ঠেলে দিয়েছে। রিয়াদ প্রমাণ দেয় ব্যাংকের টাকা আসলে অন্য অ্যাকাউন্টে গেছে। সবাই মিলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নেয়। শেষে পরিবার একসাথে বসে। একদিন একই টেবিলে হাসি। সামির ও ফাহাদ একসাথে ছোট পরিসরে নতুন ব্যবসা শুরু করে। এইবার কোনো গোপনীয়তা নেই, সব সিদ্ধান্ত আলোচনায়। সায়রা ও মেহরিন ধীরে ধীরে কাছাকাছি আসে। বাড়িতে আবার প্রাণ ফিরে আসে। হাসান সাহেব বলেন, সম্পর্কে ভাঙ্গন আসতেই পারে, কিন্তু মেরামত করার ইচ্ছা থাকলে পরিবার টিকে যায়। তবে সুখ দীর্ঘস্থায়ী হয় না। একদিন ব্যাংক থেকে ফোন, মামলার শুনানি এগিয়ে আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। নতুন টেনশন শুরু। পালিয়ে যাওয়া সেই ব্যক্তি হঠাৎ ফাহাদকে ফোন করে। সে জানায় সবকিছুর পেছনে আরেকজন বড় মাথা আছে। ফাহাদ সন্দেহ করে এটা কি শুধু ব্যবসায় ষড়যন্ত্র নাকি পুরনো পারিবারিক শত্রুতা। তদন্ত করতে গিয়ে জানা যায় বছর 10 আগে হাসান সাহেবের এক পুরনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি বড় ক্ষতির সম্মুখে পড়েছিলেন। পরিবারের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা কি তখন থেকেই? শেষে দেখা যায় এক অন্ধকার কক্ষে কেউ ফাইল উল্টাচ্ছে। দেয়ালে পরিবারের ছবি। অজানা শত্রুর উপস্থিতি স্পষ্ট। অবশেষে সত্য প্রকাশ পায়। হাসান সাহেবের সেই পুরনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী পুরো ষড়যন্ত্রের নৈপথ্যে। তিনি রিয়াদের কোম্পানিকে ব্যবহার করে সামিরকে ফাঁদে ফেলেন। পরিবার একসাথে আইনি পদক্ষেপ নেয়। প্রমাণ জমা পড়ে। অভিযুক্ত হয় গ্রেপ্তার। কোর্টের বাইরে সামিরের বাবা তাকিয়ে বলে, আজ বুঝলাম পরিবার মানে শুধু একসাথে থাকা না, একে অপরের জন্য লড়াই করা। সায়রা ও মেহেরিন হাত ধরে দাঁড়িয়ে। ফাহাদ হাসে। ঝড় থামলেও আকাশে দাগ থাকে, কিন্তু সেই দাগ আমাদের শক্ত করে ধরতে হবে। শেষ দৃশ্যে পুরো পরিবার ছাদের ওপর সূর্যাস্ত। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। ভয়েস ওভার। ভুল, সন্দেহ, কষ্ট সবকিছু মিলেই তো জীবন। যতদিন ভালোবাসা আছে ততদিন গল্প চলবে। এটা আমাদেরই গল্প। আপনি চাইলে এখন আমি 41 থেকে 45 পর্ব লিখে দিতে পারি, যেখানে নতুন প্রজন্ম, নতুন স্বপ্ন আর অন্য এক আবেগঘন অধ্যায় শুরু হবে। দাও নিচে এটা আমাদেরই গল্প নাটকের 41 থেকে 45 নম্বর পর্ব ধারাবাহিকভাবে দেওয়া হলো, স্টোরি টেলিং ফরম্যাটে। ঝড় কেটে গেছে। আদালতের ঝামেলা শেষ। বাড়িতে আবার স্বাভাবিক ছন্দ ফিরছে। সামির ও ফাহাদের যৌথ ব্যবসা ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে। ছোট অফিস, সীমিত পুঁজি, কিন্তু এবার বিশ্বাসের ঘাটতি নেই। এক সন্ধ্যায় মেহরিন সবাইকে ডাইনিং টেবিলে ডাকে। লজ্জা মাখা মুখে জানায় সে মা হতে চলেছে। ঘরে আনন্দের বিস্ফোরণ। হাসান সাহেবের চোখ ভিজে ওঠে। রওশনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কিন্তু সায়রা চুপচাপ। তার মুখে হাসি থাকলেও ভেতরে অদ্ভুত শূন্যতা। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে প্রশ্ন করে, আমার জীবনে কি কখনো এমন সুখ আসবে? মেহেরিনের প্রেগন্যান্সির খবর ঘিরে বাড়িতে ব্যস্ততা। ডাক্তার দেখানো, খাবারের তালিকা, বিশ্রাম, সবাই খেয়াল রাখছে। সায়রা ধীরে ধীরে দূরে সরে যায়। একদিন মেহেরিন তাকে জড়িয়ে ধরে বলে, আপু, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। সায়রার চোখ ভেজে ওঠে। সে স্বীকার করে, ডাক্তারের রিপোর্টে বলা হয়েছে তার মা হওয়ার সম্ভাবনা খুবই কম। সামির এই সত্যটা জানত না। সত্য জানার পর সামির স্তব্ধ হয়ে যায়। সে সায়রার হাত ধরে বলে, সন্তান থাকলেই পরিবার পূর্ণ হয় না, তুমি থাকলেই আমার জীবন পূর্ণ। এই সংলাপ সায়রার ভাঙ্গা মন জোড়া লাগাতে শুরু করে। সময় এগিয়ে যায়। হাসপাতালের করিডরে উদ্বিগ্ন অপেক্ষা। অবশেষে ডাক্তার বের হয়ে হাসি মুখে জানায় মেহেরিন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। পুরো পরিবার আনন্দ ভাসে। নাম রাখা হয় আনিকা। সায়রা ছোট্ট আনিকাকে কোলে নিয়েও ঝরে কাঁদে। তার ভেতরের মাতৃত্ব জেগে ওঠে। রাতে এসে সামিরকে বলে, আমরা কি আনিকাকে নিজেদের সন্তানের মতো বড় করতে পারি? সামির মৃদু হেসে বলে, সে তো আমাদেরই রক্তের অংশ। বাড়িতে নতুন প্রাণ, নতুন হাসি। আনিকার জন্মের পর ব্যবসায় সামিরের সময় কম কমে যায়। ফাহাদ একাই অফিস সামলাতে থাকে। একদিন হিসেবের ছোট ভুল নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। পুরনো ক্ষত যেন আবার উকি দেয়। হাসান সাহেব ডেকে বলেন, ব্যবসার লাভ লোকসানের খেলা, কিন্তু সম্পর্ক হারালে সব হারাবে। দুই ভাই আবারও উপলব্ধি করে তাদের শক্তি হল ঐক্যে। একদিকে সায়রা একটি সিদ্ধান্ত নেয়। সে 3 কণা থেকে একটি শিশুকে দত্তক নিতে চায়। পরিবার প্রথমে অবাক হলেও ধীরে ধীরে রাজি হয়। শেষ দৃশ্যে একটি ছোট ছেলেকে কোলে নিয়ে সায়রার মুখে বহুদিন পর হাসি পরিপূর্ণ। দত্তক নেওয়া শিশুটির নাম রাখা হয় তানভীর।